আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য কাছে থেকেও দূরে গল্পের দ্বিতীয় পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল সকাল ভার্সিটিতে প্রবেশ করলো আরমান। বাইকের শব্দ পেতেই মাঠের শিশির ভেজা ঘাসের উপর বসে থাকা শিক্ষার্থীদের একবার নজর পড়ল তার উপর। অনাকাঙ্ক্ষিতভাবে সবার মনোযোগ কেড়ে নিল আরমান। ছেলেরা অবশ্য খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে নিল, তবে মেয়েরা নিজেদের দৃষ্টি সরাতে পারল না। আরমানের নিজেকে নিয়ে একটা ব্যাপারে ভীষণ গর্ব হয়, আর তা হলো কোনো মেয়ে একবার ওর দিকে তাকালে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ক্ষমতা থাকে না। হ্যাঁ, এটাই আরমানের গর্ব। আরমানের মতে মেয়েদের মনোযোগ পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাপারগুলোর একটা, যেটা সবাই পায় না। বাইক নিয়ে গিয়ে মাঠের একপাশে দাঁড়ালো। এই ঠান্ডার দিনে নিজেকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পাঞ্জাবির ওপরে একটা শাল জড়িয়েছে আরমান। সাদা পাঞ্জাবির উপরে ছাইরঙা শালটা বেশ মানিয়েছে। বাইক থেকে নামতে গিয়ে কাঁধের ওপর থেকে শালটা পড়ে গেল। আরমান আলগোছে এক হাতের সাহায্যে শালটা আবারও সেই কাঁধের উপর তুলে দিল। মুহূর্তের মাঝে কয়েকজন যুবক আরমানকে ঘিরে দাঁড়ালো। সবার মুখেই হাসি, সবাই একসঙ্গে সালাম ঠুকলো। আরমান আলতো হেসে সালামের জবাব দিল। চোখে মুখে তার আজ একটু বেশি হাসি দেখা যাচ্ছে। এত কাজের মাঝেও তার চেহারার লাবণ্য একটুও কমেনি। ধবধবে ফর্সা ত্বকের ওপর খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ চোয়াল, ভ্রুজোড়া ঘন, কালো মণিযুক্ত গভীর চোখ দুটোতে যেন কি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। বা এমনও হতে পারে যে সেই চোখের ভাষাটা পড়া হয়তো খুব সহজ, তবে সবার জন্য না। তবে আরমান হাসলে সেই জটিল চোখ দুটো দেখতে ভীষণ নিষ্পাপ লাগে। মনে হয় কোনো রহস্য, কোনো জটিলতা লুকিয়ে নেই ওখানে। আছে কেবল অপর পাশের মানুষটাকে মাতাল করে তোলার জন্য ভয়ঙ্কর কোনো নেশাদ্রব্য। ঠোঁট দুটো সিগারেটের ছোঁয়া পেতে পেতে হালকা কালচে বর্ণ ধারণ করেছে, তবে যখন গালে হালকা টোল পড়ে তখন সেই কালচে ঠোঁট দুটো দেখতেও আর খারাপ লাগে না। এত পরিপাটি সাজসজ্জার মাঝেও বড় হয়ে যাওয়া চুলগুলো দেখতে একটু অগোছালো লাগছে, তবে ছেলেটার সৌন্দর্য কমাতে পারেনি সেগুলো। আরমান হাতের সিলভার ডায়ালের ঘড়িটায় চোখ বুলিয়ে একবার সময়টা দেখে নিল। একদম ঠিক সময়ে এসেছে। হাতের সাহায্যে অযত্নে বড় হওয়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর অনুসারী হিসেবে পেছনে পেছনে ছেলেগুলোও আসলো। আরমান সোজা অডিটোরিয়ামে ঢুকলো। আজ সকাল সকালই চলে এসেছে ভাষণ দেওয়ার জন্য, যদিও হাতে এখনো সময় আছে। তবে আরমান কাজের জায়গায় দেরিতে পৌঁছানো থেকে সময়ের আগে পৌঁছাতেই বেশি পছন্দ করে। অডিটোরিয়ামটা তখনও ফাঁকা। আরমান ভেতরে গিয়ে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। ওর সঙ্গে আসা ওর দলের ছেলেগুলো আরমানের পাশে বসলো না। দলের একটা ছেলে আগ বাড়িয়ে আরমানকে একটু খুশি করার জন্য বলল, ভাই চা খাবেন? একটু চা আনি, ভাষণ দেওয়ার সময় তাহলে গলাটা পরিষ্কার থাকবে। আরমান পকেট থেকে ফোনটা বের করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, কোনো প্রয়োজন নেই। ছেলেটা থেমে গেল। এবার অন্যজন আরও একটু খাতির দেখিয়ে বলল, ভাই নাস্তা করে এসেছেন তো সকালে, নাকি নাস্তার ব্যবস্থা করব? আরমান বলল, না দরকার নেই, আমি খেয়ে এসেছি। তোরা খেয়েছিস? ছেলেটা বলল, হ্যাঁ ভাই খেয়েছি। আরমান বলল, কোনো ঝামেলা হয়েছে নাকি? তোদের মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। ছেলেগুলো বোধ হয় সত্যি কিছু বলতে চাইছে আরমানকে, তবে সাহস করে বলে উঠতে পারছে না। ওদেরকে একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে আরমান ফোনটা পকেটে রেখে চোখ তুলে ওদের দিকে তাকালো। আরমানকে তাকাতে দেখেই সবাই চাওয়াচাওয়ি থামিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো। আরমান বলল, কি সমস্যা? একটা ছেলে সাহস করে বলল, ভাই মুনতাসির আরেফিন আছে না? আরমান বলল, হ্যাঁ আছে। তো কি হয়েছে? ছেলেটা বলল, আসলে হয়েছেটা কি, ওর দলের লোকজন বলাবলি করছে ওর নাকি জনপ্রিয়তা বেশি, এজন্য আপনি ওর সাথে ভালো ব্যবহার করে চলেন, মানে আপনি ওকে হাতে রাখতে চাইছেন, এই আর কি। আরমান ব্যঙ্গাত্মক হেসে বলল, সত্যি? ছেলেটা বলল, হ্যাঁ ভাই, সাথে এটাও বলাবলি করছে যে ওই মুনতাসির যদি আপনার বিপক্ষে দাঁড়াতো তাহলে নাকি আপনি জিততে পারতেন না, কিন্তু ও আপনাকে সম্মান করে বলে আপনার অসম্মান যেন না হয় সেজন্য সহসভাপতি পদের জন্য লড়েছে। আরমান বলল, আর তোরা সেসব শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছিস নাকি? ছেলেটা বলল, না ভাই, তেমন কোনো ব্যাপার না। আসলে আপনি তো কোনো প্রকারের ঝামেলা করতে নিষেধ করে দিয়েছেন, আর ওরা বারবার সেই সুযোগটা নিয়ে আমাদেরকে খেপানোর চেষ্টা করছে। আপনি অনুমতি দিন, সব কটার মুখ বন্ধ করে দেব। আরমানের মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। চোখে মুখে তার কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে বলল, নিষেধ করেছি তোদের এসব ঝামেলা করতে। রাজনীতি মানেই যে ঝামেলা করতে হবে এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলা আমার পছন্দ না। মুনতাসিরের সাথে তো কোনো মতেই না। যেখানে দেখবি ঝামেলা ছাড়া টেকা যাচ্ছে না সেখানে সোজা মুখ বন্ধ করে নিবি, কিন্তু এই রোজ রোজ টুকটাক মারামারি আমার পছন্দ না। পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠল,
ভাই, আমার ওই মুনতাসিরের এত ভালো মানুষই ঠিক সুবিধার লাগে না। আপনার সাথে তো বেশ ভালো ব্যবহার করে, তাহলে ওর দলের ছেলে পেলে কেন এমন কথা বলবে? আমার মনে হয় ও আপনাকে হাতে রেখে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে। আরমান চেয়ারে মাথাটা এলিয়ে দিয়ে বলল, রাজনীতির প্যাচ তোরা এখনো বুঝে উঠতে পারিসনি। ঝামেলা করছে একজন আর নাম হচ্ছে অন্যজনের। শোন, কেউ কাউকে হাতে রেখে জনপ্রিয়তা বাড়াতে পারে না, জনপ্রিয়তা বাড়ে তার কর্মে। যেভাবে আমি জনপ্রিয়তা পেয়েছি ঠিক একইভাবে মুনতাসিরও জনপ্রিয়তা পেয়েছে। ছেলেটাকে আমার বেশ ভালো লাগে। ও আমার থেকেও অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে। আর আমি মানুষ চিনি। এই রাজনীতিতে আসার আমার যে উদ্দেশ্য, মুনতাসিরেরও ঠিক সেই একই উদ্দেশ্য। যদি ও আমার প্রতিপক্ষ হয় এবং আমার থেকে অধিক যোগ্য হয়, তবে আমি চাই ও যেন জেতে। তখন আমার হারের মাঝেও একটা স্বস্তি থাকবে। ছেলেগুলো আর কিছু বলার সাহস পেল না। আরমান ঘড়িতে একবার সময় দেখে নিল। এখনও বেশ অনেকটা সময় বাকি আছে। এখন আরমানের মনে হচ্ছে ও বোধহয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছে। এত তাড়াহুড়ো করে ঘুম থেকে না উঠলেই হতো, আরও কিছুক্ষণ ঘুমানো যেত। তবে এখন তার সামনে এত জটলা ঠিক ভালো লাগছে না। সারাক্ষণ যে ছেলেগুলো কেন ওকে এভাবে ঘিরে রাখে আরমান ঠিক বুঝে উঠতে পারে না। বিরক্তিকর গলায় বলল, তোরা এখন যা তো, এত ভিড়ভাট্টা ভালো লাগছে না আমার। বাধ্য ছেলের মতো তারা আরও একবার আরমানকে সালাম দিয়ে সেখান থেকে এক এক করে চলে গেল। এবার যেন আরমান একটু শান্তি পেল। গায়ে হাওয়া লাগছে এখন। তবে কিছুক্ষণের মাঝে আরও একটা সালাম আরমানের কানে এলো। এবারে আরমান বিরক্ত হলো না। চেয়ারে এলিয়ে দেওয়া মাথাটা সোজা করে বসলো। কণ্ঠটাও নরম হলো। ওয়ালাইকুম আসসালাম। এসো মুনতাসির, আমার পাশের চেয়ারটায় বসো। গাঢ় জাম রঙের পাঞ্জাবি পরেছে মুনতাসির। ছেলেটা দেখতে বেশ সুদর্শন। গোলগাল মুখের সাথে চোখা একটা নাক, একদম মেয়েদের মতো গোলাপি ঠোঁট। চুলগুলো সবসময় এলোমেলো থাকে, তার কারণ পাঞ্জাবির সাথে অধিকাংশ সময় সে টুপি পরে। এখনও তার ব্যতিক্রম হলো না। তবে মুনতাসির পাতলা টুপিটা মাথা থেকে খুলে পাঞ্জাবির পকেটে রাখল। ফর্সা গালে এক আঙ্গুল সমান দাড়ি। ছেলেটার মুখে সবসময় একটা হাসি থাকে। আজ অবধি আরমান কখনো ওই মুখে কোনো কাঠিন্যতা, রাগ বা গম্ভীর ভাব দেখেনি। সবার সাথে বেশ সুন্দর হাসি হাসি মুখে কথা বলে। মূলত মুনতাসিরের ব্যবহারটার জন্যই তার এত বেশি জনপ্রিয়তা। মোট কথা, মুনতাসিরের মুখটা দেখলেই কেমন যেন একটা শান্তি অনুভব করা যায়। হাসলে যেন নূর ঝরে। মুনতাসির আরমানের পাশে একটা চেয়ার টেনে বসলো। আরমান একটু ঝুঁকে এসে হাতের সাহায্যে মুনতাসিরের চুলগুলো ঠিক করে দিয়ে বলল, এবার ঠিক আছে। মাশাল্লাহ, এখন দেখতে আরো সুন্দর লাগছে তোমায়। মুনতাসির আলতো হেসে বলল, কেমন আছেন ভাই? আরমান বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মুনতাসির বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরমান বলল, তা এখানে হঠাৎ কোনো দরকার ছিল আমার সাথে? মুনতাসির বলল, আপনি তো আজ ভাষণ দেবেন, এজন্য এখানে শুনতে আসলাম। আপনি কি বলেন, কি করবেন আর পরিকল্পনা কি, সেই সব এখানে শুনতে এলাম আর কি। আরমান বলল, তুমি কি ভুলে যাচ্ছ মুনতাসির, আমি তোমার প্রতিপক্ষ দলের? মুনতাসির বলল, মানছি আপনি আমার প্রতিপক্ষ দলের, তবে এসব রাজনীতি নির্বাচনের বিষয়গুলোতে আমি আগ্রহ খুঁজে পেয়েছি আপনাকে দেখে। আপনি নিশ্চয় জানেন যে আমি আপনাকে অনুসরণ করি। আরমান হেসে উঠে বলল, আমি আবার অনুসরণ করার মতন কোনো মানুষ হলাম নাকি? না, আমি তেমন কোনো বড় রাজনীতিবিদ না, আমার খুব বেশি নামডাক আছে। আমাকে অনুসরণ করো না, আমার থেকে বড় কোনো রাজনীতিবিদকে অনুসরণ করো। মুনতাসির বলল, আপনি যেমনই হন না কেন, এসবের মাঝে আমার আশাই আপনাকে দেখে। আমি জানি আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার কাছে আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব। আমি জানি না আমি আপনার মতন হতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করি আপনার মতন হওয়ার। এই নির্বাচনে আমি আপনার প্রতিপক্ষ দলের ঠিকই, তবে বিশ্বাস করুন আমি চাই আপনি জিতুন, কারণ আমি জানি আমাদের দুজনের লক্ষ্য এক। যদি আপনি জেতেন তবে শিক্ষার্থীদের কথা ভাববেন, কিন্তু যদি অন্য কেউ জেতে তবে তারা ভাববে শুধুমাত্র নিজেদের কথা। আরমান এবার সোজা হয়ে বসল। মুনতাসিরের কাঁধে হাত রেখে বলল, সবার তোমার প্রতি অনেক আশা মুনতাসির। এখন এই ছোট পরিসরে নির্বাচনে দাঁড়িয়েছ, ভবিষ্যতে হয়তো আরো বড় পদে দাঁড়াবে, মেয়র, এমপি, তারপরে হয়তো ধীরে ধীরে মন্ত্রীর দিকে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, জনগণের আমাদের প্রতি অনেক আশা। রাজনীতিবিদ নিয়ে মানুষের মাঝে খুব ঘৃণিত একটা ধারণা আছে, আর এটা সারা জীবন থাকবে, আমি সেসব জানি। কেননা অন্যদেরকে আমরা বদলাতে পারবো না, তাই আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে বদলানোর, নিজেদেরকে ঠিক পথে রাখার। এখন যেই নীতিতে চলছো সেই নীতি সারা জীবন অবলম্বন করো। তবে আমিও গর্ব করে বলতে পারবো, হ্যাঁ, কেউ আমায় দেখে অনুপ্রাণিত হয়েছে এবং এখনও সৎপথেই রাজনীতির মাঠে রাজ করে বেড়াচ্ছে। মুনতাসিরের কাঁধে থাকা আরমানের হাতের উপর মুনতাসির পাল্টা হাত রেখে আশ্বস্ত করে বলল, আপনাকে কথা দিচ্ছি সারা জীবন এই নীতিতেই বাঁচব। যদি কখনো আমার আরও বড় জায়গায় যাওয়ার সুযোগ হয় তখনও জনগণের ভরসা আমি হারাতে দেব না। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আরজুর দুপুর পার হয়ে গেল।
হোস্টেলে পৌঁছাতে পৌঁছাতে আরও 1 ঘন্টার মতন সময় লাগলো। হোস্টেলে ঠিকমতো পৌঁছেছে ঠিকই, তবে কেন যেন শান্তি পাচ্ছে না। মনের মাঝে একটা অস্থিরতা কাজ করছে। এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই জেনে গেছে যে আরজু বাড়িতে নেই। নিশ্চয়ই অশান্তিও শুরু করেছে। কে জানে প্রার্থনা আর ওর মায়ের কি হলো। আদৌ ওরা ঠিক আছে কিনা সেটাও জানে না। ওর বাবা আর ভাই থাকতে ভালো থাকার কথাও না। অমানুষগুলো না জানি কি অত্যাচার করছে। এত সব চিন্তা নিয়ে আর কিছুই ভালো লাগছে না। কেন যেন নিজেকে স্বার্থপর মনে হচ্ছে নিজের সংগ্রামগুলো সত্যি করার জন্য ওর আপাকে বিপদের মাঝে ফেলে রেখে এলো। যদি ওরা কিছু খারাপ করে ফেলে প্রার্থনার সাথে। আর ভাবতে পারলো না আরজু। বোরকাটা খুলে গোসল করতে গেল। নাসিমা বলেছিল যেখানে থাকে সেই ঠিকানাও যেন বদলায়, কাউকে যেন কিছু না বলে, আর সেটাও খুব তাড়াতাড়ি। আরজু জানে ফিরোজ পাগল কুকুরের মতো ওর খোঁজ করবে, আর ওকে সাহায্য করবে আরজুর নিজের মায়ের পেটের ভাই, যাদের শরীরে একই রক্ত বইছে। কিন্তু এখন এত তাড়াতাড়ি অন্য জায়গায় থাকার ব্যবস্থা করবে কি করে? বাড়ি ভাড়া নিয়ে থাকার মতন সামর্থ্য নেই আরজুর। কোনো মেসেই উঠতে হবে। পরিচিত কেউ নেই যাকে একটু সাহায্য করতে বলবে। হাতে গোনা 2-1টা মানুষের সাথেই তো কথা হয়। অনেক ভাবনা চিন্তা করে নিজের এক বান্ধবীকে কল করলো। আগে একসাথে একই হোস্টেলে থাকতো, কিন্তু কয়েক মাস হলো নুসরাত অন্য জায়গায় গিয়েছে। ওর থেকে শোনা যাক যে কোনো থাকার ব্যবস্থা করতে পারে কিনা। আরজু ফোন দিল নুসরাতের নাম্বারে, কিন্তু নুসরাত জানালো যে ওখানে কোনো সিট ফাঁকা নেই। তবে আশ্বস্ত করেছে থাকার জায়গা ফাঁকা হলে সঙ্গে সঙ্গে আরজুকে জানাবে। হতাশা আর একরাশ চিন্তা সমেত আরজু ফোনটা কেটে দিল। আর কাকে ফোন দেওয়া যায় সেসব ভাবতে লাগলো। অনেক ভাবনা চিন্তা করে আরও একটা মানুষের কথা মনে পড়ল আরজুর, যে বলেছিল যদি কখনো কোনো দরকার হয় তাহলে যেন তার সাথে আরজু যোগাযোগ করে। কিন্তু আরজুর কেন যেন তারপরেও ফোন দিতে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ মানছে সেই মানুষটা বলেছিল সাহায্য করবে, তাই বলে এভাবে হঠাৎ করে কি সাহায্য চাওয়াটা ঠিক হবে? এমন তো না যে আরজুর খুব ভালো সম্পর্ক বা ওর সাথে রোজ কথা বলে, বরং যে 2-1বার কথা হয়েছে ওই মানুষটাই আগে এসে কথা বলেছে। আরজু কখনো নিজ থেকে খোঁজ নেয়নি, আর আজকে সরাসরি সাহায্যের জন্য কল করবে। অনেক ভাবলো আরজু, ভাবনা শেষে ঠিক করলো না কল করবেই। বিপদে পড়েছে এজন্যই তো সাহায্য চাইছে, এমনি হলে তো আর চাইতো না। কল করলো সেই মানুষটার নাম্বারে। প্রথমবার রিং হলো, কিন্তু অপর পাশে কেউ রিসিভ করলো না ফোনটা। আরজু আর কল দেওয়ার সাহস পেল না। ভাবলো হয়তো ব্যস্ত আছে। নিশ্চয়ই আরজুর ফোনের থেকেও কোনো দরকারি কাজে আছে বলে ফোনটা রিসিভ করছে না। তবে 1 মিনিট পার না হতেই আরজুর ফোনে সেই নাম্বারটা থেকে কলব্যাক এলো। আরজু ফোনটা রিসিভ করে কানে ধরে সালাম দেবে তার আগেই অপর পাশ থেকে মুনতাসিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম, কেমন আছো আরজু? মুনতাসির যে আরজুর নাম্বারটা চিনতে পারবে এটা আশা করেনি আরজু। হ্যাঁ, আরজুর থেকে নিয়েছিল ওর নাম্বারটা, তাই বলে মুনতাসিরের মতন এমন ব্যস্ত মানুষ যে এই ব্যস্ততার মাঝে আরজুর নাম্বারটা সেভ করে রাখবে, আবার কলব্যাক করে চিনতে পারবে, এটা আরজু আশা করেনি। আরজু বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুনতাসির বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আসলে এটা বললাম তার কারণ আমি জানি কোনো বিপদে না পড়লে তুমি আমার সাথে যোগাযোগ করবে না। আরজু এবারে সত্যি নিজেকে স্বার্থপর মনে হলো। নিশ্চয়ই মুনতাসির ওকে স্বার্থপর ভাবছে। পরবর্তী কথাটা মুখ দিয়ে বের হতে চাইল না আর। আরজুর নীরবতার কারণটা বুঝতে পারল মুনতাসির। নিজ থেকেই বলে উঠল, তুমি ভেবো না আমি তোমায় স্বার্থপর ভাবছি। তুমি তো কারো সাথে তেমন কথাই বলো না, সেখানে আমি তো একটা ছেলে, সেজন্য এভাবে বললাম। আমি জানি অযথা কথা বাড়ানোর মেয়ে তুমি না। আরজু এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মুনতাসির তাহলে ভুল বোঝেনি। আরজু বলল, আসলে বলছিলাম যে ভার্সিটির হলে কি আমার থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? মুনতাসির বলল, হঠাৎ ভার্সিটির হলে কেন? যেখানে থাকছো ওখানে কি কোনো সমস্যা হয়েছে? আরজু বলল, না, এখানে কোনো সমস্যা হয়নি। আসলে আমি এই জায়গাটা বদলাতে চাই, তাই বলছিলাম যে আপনি কি একটা ব্যবস্থা করে দিতে পারবেন ভার্সিটির হলে থাকার? মুনতাসির বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। যদিও আমার মনে হয় না এখন ওখানে থাকার ব্যবস্থা করতে পারবো। শেষ আশার আলো যেন নিভে গেল। আরজু হতাশ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি চেষ্টা করতে চেয়েছেন আমার জন্য, এটাই অনেক। মুনতাসির বলল, আচ্ছা আমি যদি তোমায় অন্য কোনো হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিতে পারি তাহলে হবে? আমার কাজিন যেখানে থাকে আমি ওখানে কথা বলে দেখতে পারি। ভার্সিটি থেকে ওটা কাছে হবে, যাতায়াতেও তোমার সুবিধা। আরজু তড়িঘড়ি করে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারলেই হবে। আর হ্যাঁ, শুধু একটু দেখবেন টাকাটা যেন কম লাগে। আসলে আমি খুব বেশি টাকা অ্যাফোর্ড করতে পারবো না। মুনতাসির বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে তোমাকে বলছি। তোমার কি খুব বেশি তাড়া আছে? তুমি কবে শিফট হতে চাইছো? আরজু বলল, 2 দিনের মধ্যে হলে ভালো হয়, আমি 2 দিনের মাঝে আমার সবকিছু গুছিয়ে নেব। মুনতাসির বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
আরজু কৃতজ্ঞতার কণ্ঠে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি ভাবতেও পারবেন না আমার ঠিক কত বড় উপকার করলেন, আমার কত বড় একটা অনাগত বিপদের হাত থেকে বাঁচালেন। কখনো যদি আমি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি তবে নিশ্চয়ই বলবেন। আপনার এই ঋণ আমি শোধ করার চেষ্টা করব। মুনতাসির আলতো হেসে ছোট্ট করে বলল, মোস্ট ওয়েলকাম। প্রায় 1 ঘন্টা হলো পার্কের বেঞ্চের উপর বসে আছে আরমান। সকালে যেমন দেখতে তাকে একদম ওই নেতা নেতা লাগছিল, এখন ঠিক তার বিপরীত লাগছে। শার্ট প্যান্ট পরে দেখতে খুব সাধারণ একটা মানুষ মনে হচ্ছে তাকে। সেই যে মেয়েটাকে দেখেছিল তারপর আর দেখাই পেল না। মেয়েটা তো বলেছিল যে এটা নাকি ওর রোজকার আসার জায়গা, তবে আর আসে না কেন? নাকি আরমান ওই খুঁজে পায় না? আচ্ছা, আরমান আবার চিনতে পারছে না এমনটা তো নয়, হয়তো আরজু প্রতিদিনই আসে, ওর সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আরমান চিনতে পারছে না। কথাটা মাথায় আসতেই আরমান চোখ দুটো বন্ধ করে সেদিনের সেই মুখটা আবারও মনে করার চেষ্টা করলো। এই তো আরমানের স্পষ্ট মনে আছে মুখটা, তাহলে ওকে দেখে চিনতে পারবে না কেন? এদিকে শীতের দিন হওয়ায় একটু তাড়াতাড়ি সূর্যটা ডুবে গেল, চারদিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। আরও আধা ঘন্টার মতন আরমান বসে থাকলো, তবে এবারে আশা ছেড়ে দিল। ভাবলো আজও বোধ হয় আরজু আসবে না। আজকে আবারও পার্ক থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে গেল আরমান। আরমান পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেল, আর ঠিক সেই সময়ে পার্কের সামনের গেটটা দিয়ে ভেতরে এলো আরজু। যেই ব্রেঞ্চের উপরে এতক্ষণ আরমান বসেছিল আরজু সেখানেই বসলো। অনেকগুলো দিন পর আবার নিজের পছন্দের জায়গাটাই এলো। আরজু জানে না এই জায়গাটায় এলে কেন এত শান্তি পায়, তবে হ্যাঁ, খুব ভালো লাগে। নিজের সাথে একটু একাকী সময় কাটাতে তার খুব ভালো লাগে। আরজুর বন্ধু বান্ধব ভালো লাগে না, কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় না, কাউকে বিশ্বাস করে উঠতে পারে না। মানুষকে নিয়ে যে ভীষণ অবিশ্বাস আরজুর মনে। আরজুর ধ্যান ভাঙল ফোনে মেসেজ আসার শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখলো মুনতাসির মেসেজ করেছে, একটা ঠিকানা পাঠিয়েছে, হোস্টেলের ঠিকানা। পরপর আরেকটা মেসেজ পাঠালো মুনতাসির, তোমার থাকার ব্যবস্থা করে ফেলেছি, তুমি চাইলে কালকেই শিফট করতে পারো, ভার্সিটি থেকে খুব কাছে। মেসেজটা দেখার সাথে সাথে আরজু উঠে দাঁড়ালো। যেহেতু মুনতাসির বলেছে চাইলে কালই শিফট করতে পারি, তাহলে কালকেই চলে যাওয়া ভালো। হোস্টেলে তো তেমন কোনো জিনিস নেই আরজুর, ওই তো কয়েকটা বই খাতা আর জামা কাপড়, ওগুলো গোছাতে আর কত সময় লাগবে। আর দেরি না করে আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তখন ওই আরমান পুনরায় সেখানে এলো। বাইকের চাবিটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে আরমান বাইকের চাবিটা পেল, ব্রেঞ্চের একটা কোণার দিকে পড়ে আছে। কাঙ্ক্ষিত চাবিটা হাতে নিয়ে আরও একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল, কোথাও আরজুকে দেখা যাচ্ছে কিনা। আরজুকে গেটের দিকে চলে যেতে দেখা গেল, কিন্তু আরমান পেছন থেকে দেখে চিনতে পারল না। আরও একবার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পথে পা বাড়ালো আরমান, আর আরজু নিজের পথে। ঘরের এক কোনায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে প্রার্থনা। ইতোমধ্যে ফিরোজ পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলেছে। প্রার্থনা বারবার করে বলছে যে আরজু নেই ঘরে, কিন্তু ফিরোজ যেন মানতেই চাইছে না। বাইরে খুঁজে তো আরজুকে পায়নি, তাহলে আর যাবে কোথায়? নিশ্চয়ই আরজু এত সাহসী না যে পালাবে। দরজার কাছে নাসিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে তার মনে কি চলছে। তিনি ফিরোজকে আটকাচ্ছেন না, আবার প্রার্থনাকে কাঁদতে দেখে সান্ত্বনাও দিচ্ছেন না। খুঁজতে খুঁজতে ফিরোজ এবার সত্যি আশাহত হলো। ও জানে আরজু নেই, তাও খুঁজছে। মাথায় যেন রক্ত চড়ে বসেছে। কোনার দিকে দাঁড়ানো প্রার্থনার দিকে তেড়ে গিয়ে এক হাতে চোয়াল চেপে ধরে বলল, সত্যি করে বল প্রার্থনা, আরজু কোথায়? ও নিশ্চয়ই গ্রাম ছেড়ে বের হতে পারেনি, বের হলে আমার লোকেরা দেখত। সত্যি করে বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? প্রার্থনা ক্রন্দনরত গলায় বলল, সত্যি বলছি ফিরোজ ভাই, আমি জানি না আরু কোথায়। ও কখন বেরিয়ে গিয়েছে আমি সেটাও জানি না, আমায় কিচ্ছু বলে যায়নি ও। ফিরোজ বলল, আমাকে তোর ভাই পাসনি যে তোর এসব কথা বিশ্বাস করে নেব। আমি জানি আরজু কোথায় গিয়েছে, তুই জানিস। তাড়াতাড়ি ঠিকানা বল, ও কোন ভার্সিটিতে পড়ে নাম বল। ও যেখানে আছে আজকে সেখান থেকে ওকে খুঁজে বের করে তুলে এনে বিয়ে করব। প্রার্থনা বলল, আমি জানি না ও কোথায় আছে, ও কোন ভার্সিটিতে পড়ে আমি এসব কিচ্ছু জানি না। বিশ্বাস করো, ও কখনো আমাকে কিছু বলেনি এসব বিষয়ে। প্রার্থনা কথাটা বলার সাথে সাথে ফিরোজ ওকে এক প্রকার ছুঁড়ে মারল। পেছনের দেয়ালের সাথে ধাক্কা খেলো প্রার্থনা, আর্তনাদ করে উঠল। ফিরোজের বোধ হয় এতে ভালোই লাগলো। দাঁত পিষে বলল, আমি খুঁজে নেব ওকে। ফিরোজের চোখ পড়ল এবার আরজুর ব্যাগের ওপর। ব্যাগটা খুলে একে একে তার ভেতরে থাকা সবকিছু বের করলো। সবশেষে একটা কাগজের টুকরো পেল, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঢাকার বাসের টিকিট। ফিরোজ কপাল কোঁচকালো। ঢাকার বাসের টিকিট আরজুর ব্যাগে কি করছে? এই ব্যাপারটা যেন ঠিক বোধগম্য হচ্ছে না। ওর জানা মতে আরজু চট্টগ্রামে থাকে। বেশ কয়েকবার গ্রাম থেকে ফেরার সময় চট্টগ্রামের বাসেই উঠতে দেখেছে। তাহলে ঢাকা কি করতে গিয়েছিল?
আরও একবার তেড়ে গেল প্রার্থনার দিকে। তবে এবার নাসিমা সামনে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, সামনে আমার মেয়েটার বিয়ে ফিরোজ, আঘাত করিস না ওকে। ফিরোজ বলল, আঘাত করলেই কি, বিয়ে তো আমার ভাই করবে। সামনে থেকে সরে দাঁড়াও তুমি, ওর একটা ঠ্যাং না থাকলেও আমার ভাই ওকে বিয়ে করবে। নাসিমা বলল, তাই বলে এভাবে ওর গায়ে হাত দিতে পারিস না তুই। ফিরোজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার ভাইয়ের বউ হওয়ার পরে দরকার পড়লে ওর উপরে ভাগও বসাতে পারি। আমি কি কি করতে পারি সেসব কি তোমায় আবার নতুন করে বোঝাতে হবে? সামনে থেকে সরো। নাসিমা বলল, তোর চাচা যদি শোনে যে তুই ওর গায়ে হাত তুলেছিস তাহলে কিন্তু রেগে যাবে। আমি কি ডাকবো? ফিরোজ খুব কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করলো। নাসিমার পেছনে থাকা প্রার্থনাকে উদ্দেশ্য করে বলল, ও যদি চট্টগ্রাম থাকে তাহলে ওর ব্যাগে ঢাকার টিকিট কি করছে? প্রার্থনা তৎক্ষণাৎ একটা অজুহাত বের করে বলল, আরজু এবার ঢাকা থেকে ফিরেছে, ঢাকাতে ওর বন্ধুর বিয়ে ছিল, সেজন্য ওখানে গিয়েছিল। ফিরোজ বলল, নাম কি বন্ধুর? কোথায় থাকে সেই বন্ধু? প্রার্থনা বলল, আমি জানি না। ফিরোজ বলল, শোন প্রার্থনা, দুদিন পর কিন্তু তোকে আমাদের বাড়িতেই উঠতে হবে। তখন তোকে বাঁচানোর জন্য সামনে কেউ দাঁড়াবে না, এমনকি আমার ভাইও না। যদি কখনো জানতে পেরেছি যে তুই কোনো কিছু জেনে বুঝে আমার থেকে লুকিয়েছিস, মনে রাখিস সেদিন তোর অবস্থা খারাপ হবে। ফিরোজ চলে গেল। ওর পিছু পিছু নাসিমাও বেরিয়ে চলে গেল। মেয়েকে কোনো রকম কোনো সান্ত্বনা দিলেন না, কতটা কি আঘাত পেয়েছে সেসব কিছুও জিজ্ঞেস করলেন না। মাঠের একপাশে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখল মুনতাসির। প্রচারণার কাজে বেরিয়েছিল। মেয়েটা সব সময় একাই থাকে, আজকেও তার ব্যতিক্রম হলো না। মুনতাসির এগিয়ে গেল আরজুর দিকে। ওকে আরজুর দিকে এগিয়ে যেতে দেখে অনেকগুলো বিস্ময় ভরা দৃষ্টি ওদের উপর পড়ল। অনেকেই এগিয়ে আসে মুনতাসিরের সাথে কথা বলার জন্য, তবে মুনতাসির কখনো তাদের সাথে খুব বেশি কথা বলতে পছন্দ করে না। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী কথা বলে, তবে নিজে থেকে এগিয়ে গিয়ে অযথা কারোর সাথে গল্পে মেতে ওঠে না। আরও একটা ব্যাপার, কখনো কারো চোখের দিকে তাকিয়ে সে কথা বলে না। কথা বলার সময় তার দৃষ্টি থাকে নিচের দিকে। মুনতাসির পেছন থেকে আরজুকে ডাক দিল। ডাকটা কানে যেতেই আরজু চোখ তুলে তাকালো। মুনতাসিরকে দেখে তার অভিব্যক্তি কী হওয়া উচিত বুঝে উঠতে পারল না। আরজুকে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুনতাসির নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে বলল, কি করছিলে এখানে একা দাঁড়িয়ে? এই উত্তরটা বোধহয় আরজু নিজেও জানে না ও এখানে দাঁড়িয়ে কি করছে। তবে হ্যাঁ, কিছু ভাবছিল। গ্রামে প্রার্থনার কি অবস্থা, এই বিষয়টা এক মুহূর্তের জন্য আরজুকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আরজুর থেকে আবারও কোনো উত্তর না পেয়ে মুনতাসির আবারও নিজেই বলে উঠল। আরজু বলল, না তেমন কোনো ব্যাপার না, আপনি কি কিছু বলবেন? মুনতাসির বলল, না, তোমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম তাই এলাম। নতুন হোস্টেলে কবে শিফট করেছো? আরজু বলল, আজকে বিকেলে করব। সমস্যা হবে না তো? মুনতাসির বলল, না, কোনো সমস্যা হবে না। তোমার যে রুমে থাকার ব্যবস্থা করেছি ওই রুমে আমার কাজিনও থাকে, কোনো সমস্যা হলে ওকে বলবে, কেমন? ও আমায় জানিয়ে দিবে। তুমি যদি চাও নিজ থেকেও আমাকে জানাতে পারো, কিন্তু তুমি তো জানাবে না, সেই জন্য এই উপায়টা বললাম। আরজু বলল, আচ্ছা, আমি এখন আসি। মুনতাসির হালকা হেসে মাথা নাড়িয়ে সায় জানাতেই আরজু চলে গেল। মেয়েটার একটা ব্যাপার মুনতাসিরের খুব ভালো লাগে, অতিরিক্ত কোনো কথা বলে না। সাহায্য করার জন্য ঠিক যতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার কৃতজ্ঞতাটুকু তার থেকে বেশি প্রকাশ করে না, সবকিছু পরিমাণ মতো করে। মেয়েটা সত্যিই আলাদা। মুনতাসির আবার নিজের কাজে চলে যেতে ধরল। কোথা থেকে যেন আরমান এক প্রকার ছুটে এলো, দেখেই বোঝা যাচ্ছে যে দৌড়ে এসেছে। তবে আরমান আসতে আসতে আরজু সেখান থেকে চলে গেছে। আরমান বলল, হামিদের সাথে কোনো ঝামেলা করেছো? মুনতাসির বলল, না তো। আরমান কিঞ্চিত রাগী গলাতেই বলল, ভালো করে মনে করো ছেলে, কোনো মেয়ের জন্য নাকি ঝামেলা বাঁধিয়েছ? এই আমি তোমার আদর্শ? আমাকে দেখেছো কখনো এসব রাজনীতির মাঝে বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকজনদের জড়াতে? আর এখানে তো সোজা নিজের দুর্বল জায়গাটাই দেখিয়ে দিয়েছ। এসব বোকামো কেউ করে? মুনতাসির বলল, আপনি ভুল ভাবছেন ভাই। হ্যাঁ, এটা ঠিক, ওই মেয়েটা আমার দুর্বলতা, তবে আপনি যেমন দুর্বলতা ভাবছেন তেমন দুর্বলতা না। আরমান কপাল কুঁচকে মুনতাসিরের দিকে তাকিয়ে বলল, তাহলে কেমন দুর্বলতা? মুনতাসির বলল, অন্যদিন বলি, তবে কি হয়েছে সেটা বলুন। আরমান বলল, এত জেনে লাভ নেই তোমার, নিজে সাবধানে থেকো, আর যার জন্য ঝামেলা করেছো তাকেও সাবধানে রেখো। আমি তো তোমায় বুদ্ধিমান ভেবেছিলাম, এখন মনে হচ্ছে তুমি খুবই বোকা। এই বুদ্ধি নিয়ে রাজনীতিতে আসা ঠিক হয়নি। ঝামেলা করেছিলে কবে? মুনতাসির বলল, সে তো অনেক আগে, বেশ কয়েক মাস হতে চলল। আরমানের কপালের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। নিজেই বিড়বিড় করে বলল, এতদিন আগের রাগ এত দেরিতে ঝাড়ছে কেন? মুনতাসির বলল, কিছু বললেন ভাই? আরমান মুনতাসিরের দিকে তাকালো। কি চমৎকারভাবে হাসছে ছেলেটা, ঠোঁট দুটো হালকা একটু প্রসারিত হয়েছে, গাঢ় বাদামি রঙের পাঞ্জাবি আর মাথায় কালো টুপি।
কি অপূর্ব লাগে ছেলেটাকে দেখতে। চেহারার মাঝে কেমন যেন একটা নিষ্পাপ ভাব রয়েছে। আরমানের কেন যেন আফসোস হচ্ছে এটা ভেবে যে মুনতাসির কেন রাজনীতিতে জড়িয়েছে। আরমানকে চুপ করে থাকতে দেখে মুনতাসির ডেকে উঠল, কিছু ভাবছেন ভাই? আরমান বলল, না কিছু ভাবছি না। রাতে দেখা করো তো আমার সাথে, কিছু বোঝানোর আর শেখানোর আছে তোমায়। আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো না। আগে আমাকে পুরোপুরি জানো, তারপরে আমার মতন হওয়ার চেষ্টা করো। তুমি বড্ড ভালো ছেলে, তোমার এসবে জড়ানো ঠিক হয়নি। মুনতাসির আলতো হেসে বলল, এসব কথা বাদ দিন। আজকে রাতে যখন দেখা করতে বললেন তাহলে সাক্ষাৎকারটা আমার বাড়িতে হোক। আসলে আমার মায়ের কাছে আপনার অনেক গল্প করেছি। মা আপনাকে দেখতে চেয়েছে একবার। আবার আজকে আমার ছোট বোনের জন্মদিনও, কাউকে ডাকিনি, শুধু আপনাকে বললাম। আসতে পারবেন ভাই? আরমান বলল, তোমার মা দেখতে চেয়েছে? মুনতাসির বলল, জি। আরমান বলল, মায়ের আবদার আর কি করে ফেলি বলো। ঠিক আছে, যাব। মুনতাসির বলল, ধন্যবাদ ভাই। আরমান চলে যেতে নিলে আরও একবার থেমে গেল। পেছনে ফিরে তাকিয়ে আরও একবার মুনতাসিরকে সতর্ক করে বলল, ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলবে। হামিদ দলের পুরনো লোক, আর তুমি নতুন। আর মেয়েটাকেও সাবধানে রেখো। তোমার থেকে নেওয়ার মতন শুধুমাত্র তোমার জীবনটাই আছে, আর ওই মেয়ের থেকে নেওয়ার মতন ওর জীবন আর সম্মান দুটোই আছে। সাবধানে থেকো আর ওকে সাবধানে রেখো। মুনতাসির আরও একবার মুগ্ধ হলো আরমানের ব্যবহারে। মুনতাসির জানে ওর বিপদের আশঙ্কা পেয়ে আরমান এভাবে ছুটে এসেছিল দেখতে যে ও ঠিক আছে কিনা। কি সুন্দর উপদেশ দিয়ে গেল, সুন্দরভাবে বুঝিয়ে গেল যেন ঝামেলা এড়িয়ে চলে। মুনতাসির আরও একটা মানুষকে খুঁজে পেল যে নিঃসন্দেহে যে কাউকে খুব তাড়াতাড়ি মুগ্ধ করতে পারে নিজের আচরণের দ্বারা। মুনতাসির বলতে বাধ্য যে আরজুর মতো এই মানুষটাও সবার থেকে আলাদা। আজকের দিনের মতো নিজের রাজনৈতিক জীবনের পাট চুকিয়ে আবারও একটা সাধারণ মানুষের মতন পার্কে এসে কোনো এক রমণীর অপেক্ষা করছে আরমান। আজকে ঠিক করেছে যে যতক্ষণ না সেই মেয়েকে দেখতে পাবে যাবে না সে এখান থেকে। আরমানের বারবার কেন যেন মনে হচ্ছে যে ও যাকে খুঁজছে সেই মানুষটা রোজ এখানে আসে, শুধু আরমান দেখতে পায় না। তাই ঠিক করেছে আজকে কোনো মতে আরজুকে না দেখা পর্যন্ত যাবে না। দীর্ঘ একটা সময় ব্রেঞ্চের ওপরে বসে থাকলো, তারপর উঠে দাঁড়ালো। ভাবলো সেখানে যাবে যেখানে প্রথম দিন মেয়েটাকে দেখেছিল। তবে আজকে সবগুলো দোলনায় ছোট বাচ্চারা বসে আছে। আরমানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর একবার হতাশ হয়ে ফিরতে নিয়ে থমকে গেল। এই তো সামনে থেকে যে আসছে তার অপেক্ষাতেই তো আরমান আছে। হ্যাঁ, আরমান ভুল দেখছে না, সেই একই চেহারা। অপ্রত্যাশিতভাবে পরনের জামাটাও একই, যার ফলে আরমানের চিনতে আরও সুবিধা হলো। তবে আরজুর এসব খেয়াল নেই। আরমানকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলে আরমান একবার ডাকলো, এই মেয়ে দাঁড়াও। আরজু দাঁড়ালো, তবে নিশ্চিত হতে পারল না যে উক্ত সম্বোধনটা ওকেই উদ্দেশ্য করে করা হয়েছে কিনা। পাল্টা প্রশ্ন করল না। আরমান নিজে থেকেই বলে উঠল, হ্যাঁ আপনাকেই ডেকেছি, চিনতে পেরেছেন আমায়? আরজু পেছন ফিরে তাকালো, চোখে মুখে তার একরাশ প্রশ্ন সমেত বলল, আমাকে বলছেন? আরমান বলল, হ্যাঁ আপনাকে বলছি। মনে নেই সেদিন পার্কে দেখা হয়েছিল আমাদের? আপনি বৃষ্টিতে ভিজছিলেন, আমি এসে আপনাকে বললাম চলে যেতে, মনে পড়ছে না? আরজু মস্তিষ্কে একটু জোর খাটাতেই সেই দিনের কথা মনে পড়ল। তবে সেই দিন আরমানের মুখটা দেখা হয়নি, সেজন্য ঘটনা মনে করে বুঝল যে এই ছেলেটা সেদিনের সেই ছেলেই। তবে আরমানকে বুঝতে দিল না যে ও চিনতে পেরেছে। ঘটনাটা মনে না পড়ার ভাব ধরে বলল, দুঃখিত, মনে পড়ছে না। আর আমি বৃষ্টিতে ভিজিনি, আপনি বোধহয় অন্য কারোর সাথে কথা বলেছেন। আরমান বলল, আরে না, আমি আপনার কথাই বলছি। আর এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? হ্যাঁ মানছি আমার মুখটা না হয় নাই মনে পড়ল, তাই বলে নিজে যে বৃষ্টিতে ভিজেছিলেন সেই কথাটাও ভুলে যাবেন? না, এতটা ভুলো মন হতে পারে না। আরজু বলল, বললাম তো আমি বৃষ্টিতে ভিজিনি, আপনি আমায় অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে আরমান বলে উঠল, কোনো কারণে কি আমার সাথে কথা বলতে ভয় করছেন? আমি অনেক দিন থেকে আপনাকে খুঁজছি, কিন্তু পাইনি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি প্রতিদিনই পার্কে আসি শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য। সেই যে দেখা হয়েছিল, তারপর আজকে আবার আপনাকে খুঁজে পেলাম। আরজু কাটকাট গলায় বলল, না আপনার আমার থেকে কিছু পাওনা আছে, না আমার আপনার থেকে কিছু পাওনা আছে। তবে অযথা কেন খুঁজছেন আমায়? আরমান বলল, লেনাদেনা ছাড়া কি কোনো সম্পর্ক তৈরি হয় না? আরজু বলল, আমার জানা মতে হয় না। প্রত্যেকটা সম্পর্কে কোনো না কোনো চাহিদা থাকে, হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই বোন, বাবা মা কিংবা ভালোবাসার। কোনো না কোনো কিছু আমরা অপর পাশের মানুষটার থেকে চাই, এজন্যই সেই সম্পর্কটা তৈরি করি। আরমান বলল, ভুল ভাবছেন, আমি আপনার থেকে কিছু চাই না, আমি তো শুধুই এমনি কথা বলতে চাই। আরজু বলল, চাওয়া তো একটা আছেই, আপনি আমার সাথে কথা বলতে চান এখন, পরে আমার মনোযোগ চাইবেন।
আমার সময়ও চাইবেন হয়তো, যা আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব না। এই পার্কটা আমার শান্তির জায়গা, অযথা আমার শান্তি নষ্ট করবেন না। কেউ আমার পেছনে ঘুরুক সেটা আমার মোটেও পছন্দ না। আরজুর আর দোলনার কাছে যাওয়া হলো না। যে পথে এসেছিল আবার ঘুরে সেই পথ দিয়েই চলে গেল। আরমান কেন যেন চেয়েও আরজুর পেছনে যেতে পারল না। আরজুর শান্তি নষ্ট করতে চায় না আরমান। আর একবার যেহেতু দেখা পাওয়া গেছে আরজুর, তার মানে পরবর্তীতেও পাওয়া যাবে। আপাতত না হয় সম্পর্কের সীমাটুকু এই পার্কের গণ্ডির ভেতরেই থাক। বেশ পুরনো একটা ফ্ল্যাট, দেয়ালের বেশ অনেক জায়গা থেকে রং চটে গেছে। মেঝের টাইলসটাও কেমন যেন পুরনো লাগছে দেখতে। ঘরের আসবাবপত্রগুলো বহু পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মুনতাসির আরমানকে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালো। 3 রুমের একটা ফ্ল্যাট, 2টো বাথরুম আর রান্নাঘর। রান্নাঘরের সামনে একটু ফাঁকা জায়গা, যা ডাইনিং রুম হিসেবে পরিচয় পেয়েছে। তবে আলাদা কোনো ড্রয়িং রুম নেই, যার ফলে কোনো অতিথি এলে সোজা নিয়ে গিয়ে নিজেদের ঘরেই বসাতে হয়। মুনতাসির আজকে খুব খুশি আরমান ওর বাড়িতে এসেছে বলে। আরমানেরও ভীষণ ভালো লাগছে এখানে এসে। কেউ যদি এতটা সম্মান আর আন্তরিকতার সাথে নিজের বাড়িতে ডাকে তবে তো ভালো লাগবেই। আর সবকিছুর ঊর্ধ্বে মুনতাসিরের মুখের হাসিটা, এই হাসি দেখলেই কেন যেন আরমানের মনটা ভালো হয়ে যায়। আরমানকে বিছানার উপর বসিয়ে মুনতাসির ব্যস্ত গলায় বলল, আপনি বসুন ভাই, আমি মাকে ডেকে আনছি। কথাটা বলে মুনতাসির পাশের ঘরে চলে গেল। কয়েক মুহূর্তের ব্যবধানে নিজের মা রুবিনা খাতুন আর বোন মৃন্ময়ীকে নিয়ে এলো। ওদেরকে দেখে আরমান উঠে দাঁড়িয়ে রুবিনা খাতুনকে সালাম দিল। রুবিনা খাতুন সালামের জবাব দিয়ে খুশি মনে বললেন, তুমি যে আমার বাড়িতে এসেছো আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ছেলের মুখে তোমার প্রশংসা শুনে তোমাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল। আমি ভাবতে পারিনি যে তুমি আসবে। আগে জানলে তোমাকে আরো কবে আসতে বলতাম। আরমান আলতো হেসে বলল, আমি যদি আগে জানতাম যে আপনার আমাকে দেখার এত ইচ্ছে, তাহলে মুনতাসির না বলতেই আমি নিজে থেকেই চলে আসতাম। পরবর্তীতে যদি আবার কখনো আপনার আমাকে দেখতে ইচ্ছে হয় তবে আমাকে বলবেন, কেমন? এবার মুনতাসিরকে আর বলতে হবে না, আমি আপনাকে আমার নাম্বার দিয়ে যাব। আরমানের ব্যবহারে রুবিনা খাতুন ভীষণ সন্তুষ্ট হলেন। ছেলেটার ব্যবহার সত্যি অমায়িক, ঠিক যেমন মুনতাসির ওকে বর্ণনা দিয়েছিল তেমনই। আরমানের সাথে উনি যেন নিজের ছেলের ভীষণ মিল খুঁজে পেলেন। শুধু ব্যবহার না, চেহারাতেও তিনি অনেক বড় মিল খুঁজে পেলেন। এই জন্যই বোধহয় তার ছেলের আরমানকে এতটা পছন্দ। আরমান এবারে নিজের সাথে আনা রঙিন কাগজে মোড়ানো উপহারটা মৃন্ময়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন। আসলে আমি তো জানি না তুমি কি পছন্দ করো। মুনতাসিরকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিছু বলেনি, তাই নিজেই পছন্দ করে এনেছি। তবে হ্যাঁ, পরের জন্মদিন আসতে আসতে তোমার সাথে আমি বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি করে নেব। তখন আমায় আর মুনতাসিরকে জিজ্ঞেস করতে হবে না যে তোমার কি পছন্দ, আমি নিজে থেকেই আনতে পারবো। মৃন্ময়ী হাস্যোজ্জ্বল মুখে বলল, ধন্যবাদ ভাইয়া। আমার ভাইয়া ঠিকই বলেছে, আপনি খুব ভালো, একদম আমার ভাইয়ার মতন। আরমান বলল, তোমার নামটাই তো জানা হলো না, নাম কি আর কোন ক্লাসে পড়ো? আমার নাম মৃন্ময়ী, পরের বছর এসএসসি পরীক্ষা দেব। আরমান বলল, ও আচ্ছা, আমার ছোট ভাইয়ের থেকে একটু ছোট তুমি। কি হওয়ার ইচ্ছে? মৃন্ময়ী বলল, ভাইয়া বলেছে ডাক্তার হতে হবে। আরমান বলল, বেশ, তবে ভাইয়ার ইচ্ছে পূরণ করো, ভালো করে পড়াশোনা করো, কেমন? আরমান এবার মুনতাসিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সবাইকে দেখলাম, শুধু আঙ্কেলকে বাদে। তোমার বাবা কই মুনতাসির? রুবিনা খাতুন আর মৃন্ময়ীর মুখটা শুকিয়ে গেলেও মুনতাসিরের ক্ষেত্রে তেমনটা হলো না। আলতো হেসে বলল, আব্বা নেই ভাই, আশা করছি কবরে ভালোই আছেন। আরমানের মুখ থেকে হাসিটা উড়ে গেল। এই পরিবার তবে তো একা। আরমান বলল, কতদিন হলো? মুনতাসির বলল, অনেক বছর। আরমান বলল, ওহ। আরমান আর এই বিষয়ে কথা বাড়াতে চাইল না, অন্য প্রসঙ্গ তুলল। কথাবার্তা শেষে আরমান মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, আমি তবে এখন আসি মুনতাসির, পরিচয় তো হয়েই গেল, অন্যদিন আবার আসবো, কেমন? মুনতাসির বলল, কি যে বলেন না ভাই, আপনি এসেছেন আর আপনাকে না খাওয়া দাওয়া করিয়ে আমি ছাড়বো? এটা আপনি ভাবলেন কি করে? রাতে আমাদের সাথে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন। মুনতাসিরের কথায় সায় জানিয়ে রুবিনা খাতুনও বললেন, হ্যাঁ বাবা, এসেছো যখন আমার হাতের রান্না করা খাবার খেয়ে গেলে আমার ভালো লাগবে। তিনজনে অনেক জোরাজোরি করলো আরমানকে, যার ফলে আরমান আর না করতে পারল না। এত ভালোবাসাকে অপমান করে যাওয়া ঠিক হবে না। যে কদর করছে তাকে সম্মান দিতে হয়, তার কদরের মূল্য দিতে হয়, না হলে পরবর্তীতে এই সম্মানটুকু আর পাওয়া যায় না। আরমান মাথা নাড়িয়ে সায় জানাতেই রুবিনা খাতুন আর মৃন্ময়ী গেলেন টেবিলে খাবার সাজাতে। ওদেরকে সাহায্য করার জন্য মুনতাসিরও যেতে ধরলে আরমান ওকে থামালো। পেছন থেকে নাম ধরে ডাকলো, মুনতাসির। মুনতাসিরের তৎক্ষণাৎ জবাব এলো, জি ভাই। আরমান মুনতাসিরের কাঁধে হাত রেখে মৃদু চিন্তিত গলাতেই বলল, তোমার রাজনীতিতে আসা উচিত হয়নি।
একবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে এই দুইজন মানুষের কি হবে? মুনতাসির স্বভাবসুলভ হেসে বলল, এত কিছু ভেবে কি আর কেউ এসবে জড়ায় ভাই? জীবনের ঝুঁকি তো আপনারও আছে। আরমান বলল, আমার বাবা মায়ের আরও দুটো সন্তান আছে আমি বাদে। একটা চঞ্চল ছেলে আছে আর একটা বুদ্ধিমতী মেয়ে আছে। আমার বাবা এখনও জীবিত আছে। আমার কিছু হয়ে গেলে ওরা সবাই মিলে নিজেদেরকে সামলে নিতে পারবে। কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার দাফন কাজ সম্পন্ন করার মতনও একটা পুরুষ নেই। মুনতাসির বলল, আপনি আছেন তো ভাই? মুনতাসিরের কথাটা শুনে আরমান কেমন যেন চমকে উঠল। মুনতাসিরের ওর প্রতি এতটা বিশ্বাস যেন ভেতরটাকে কেমন নাড়িয়ে তুলল। আরমান বলল, আমি আছি। মুনতাসির বলল, হ্যাঁ ভাই, আপনি আছেন। আমি জানি একবার যখন আমার মাথায় আপনি হাত রেখেছেন সেটা আর সরাবেন না। আর এমনিতেও রাজনীতি আমার রক্তে মিশে আছে, এটা থেকে আমাকে দূরে রাখা সম্ভব না। আরমান ভ্রু কুঁচকে বলল, মানে? মুনতাসির বলল, আমার বাবাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন ভাই। এই রাজনীতির জন্যই তো উনি প্রাণটাও দিয়ে দিয়েছেন। সেখানে আমি ওনার ছেলে হয়ে রাজনীতিতে না জড়িয়ে থাকি কি করে? আরমান এবার ধমক দিয়ে বলল, চুপ করো। 2 ফুটের বাচ্চা হয়ে আমায় জ্ঞান দিচ্ছ? শোনো ছেলে, কোনো বিষয়ে জড়াতে গেলে আগে তার মন্দ দিকটা দেখতে হয়, কেননা মন্দটুকু সেই বিষয়ের ভালো দিকটাকে তোমায় উপভোগ করতে দিবে না। বোঝো না তো কিছুই, আবার এসেছো রাজনীতি করতে। মুনতাসির আবারও হেসে বলল, আমি কি ভুল করেছি? আপনি আমাকে ঠিক করে দিন ভাই। আরমান বলল, যা বলছি চুপচাপ শোনো। হামিদের সাথে কোনো প্রকার তর্কে বা ঝামেলায় জড়াবে না। কখনো খারাপ কিছু আজ করতে পারলে আমায় জানাবে। মুনতাসির বলল, আচ্ছা। আরমান বলল, আরেকটা কথা, রাজনীতি নিয়ে তোমায় বেশি দূর যেতে হবে না। ভার্সিটি অবধি সীমাবদ্ধ রাখো এটাকে। পড়াশোনায় ভালো তুমি, একটা ভালো চাকরি খুঁজে শান্তিতে থাকবে। এসব আজে বাজে কাজের মাঝে থাকতে হবে না। মুনতাসির বলল, কিন্তু ভাই। মুনতাসিরকে নিজের কথা শেষ করতে না দিয়ে আরমান আবারও ধমক দিয়ে বলল, একদম বেয়াদবি করবে না আমার সাথে। এতটাও বড় হয়ে যাওনি যে আমার কথার অবাধ্যতা করবে। ছোট ভাই আমার আরেকটা আছে, যে এখনো আমার হাতে মার খায়। বেশি কথা বললে তোমাকেও কিন্তু ছাড় দেব না। মুনতাসির বলল, একবার যখন জড়িয়েই পড়েছি তখন ছেড়ে দিলেই কি এসবের সমাপ্তি হবে ভাই? আরমান জানে মুনতাসিরের কথা শতভাগ সত্য। রাজনীতির ময়দানে তৈরি হওয়া শত্রুরা কখনোই ভালো থাকতে দেবে না, বরং সুযোগ খুঁজে বেড়াবে প্রতিশোধ নেওয়ার। আরমানকে চিন্তার মাঝে ডুবে থাকতে দেখে মুনতাসির আশ্বস্ত করে বলল, এত ভাববেন না ভাই, আমার কিছু হবে না ইনশাআল্লাহ। আমি তো আপনাকেই অনুসরণ করি। আরমান হেসে বলল, মুনতাসির, তুমি এমন একজনকে অনুসরণ করে বাঁচতে চাইছো যার শত্রুরা একটা ছোট্ট সুযোগ খুঁজে বেড়াচ্ছে তার মৃতদেহ নিয়ে উৎসব করবে বলে। আর সেই উৎসবের আয়োজক হবে আমার রক্তের সম্পর্কের কিছু মানুষ। মুনতাসিরের বাড়ির এলাকাটা বেশ শুনশানই বলা চলে। রাত 10টা বাজে, আর এই সময়ের আশেপাশে মানুষজন কিংবা গাড়ি কোনো কিছুই উপস্থিত নেই বললেই চলে। যদিও রাত 10টা অনেক সময়, তবে ঢাকা শহরে 10টা খুব একটা বেশি সময় হওয়ার কথা না। জায়গাটা শহর থেকে খুব একটা দূরে। যদি গ্রাম হতো তাহলে না হয় ফাঁকা থাকার কারণটা বোঝা যেত। জায়গাটা যেন কেমন একটু অদ্ভুত লাগলো আরমানের কাছে। বাড়ি ঘর অনেক আছে, তবে সেখানে মানুষজনের উপস্থিতি খুবই কম। অধিকাংশ বাড়িতে মনে হয় কেউ থাকে না। তবে রাতে ফাঁকা রাস্তায় বাইক চালাতে আরমানের ভীষণ ভালো লাগছে। শীতের দিন হওয়ায় একটু দূরেও রাস্তাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বাইকের হেডলাইট জ্বালানো, তারপরেও বাইকটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। তার উপরে আবার ঠান্ডা লাগছে। শার্টের উপরে জ্যাকেট পরেছে ঠিকই, তবে এই শীতের তীব্রতা জ্যাকেটটা আটকাতে সক্ষম হচ্ছে না। তার ওপর আবার হাতে গ্লাভস পরার কথা ভুলে গেছে, ফলে হাত দুটো যেন ধীরে ধীরে জমে উঠেছে। তবে আরমান বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করছে। হঠাৎ করে আরমানের চোখ গেল ফুটপাত দিয়ে হাঁটতে থাকা একটা মেয়ের ওপর। অন্ধকারে যদিও তার মুখটা স্পষ্টভাবে দেখতে পেল না, তবে জামার রংটা দেখতে পেল। আর এটা দেখেই আরমানের মনে হলো ওটা আরজু। এই মেয়ে, শুনছো? আরমান ডাকলো ঠিকই, তবে আরজুর কানে সেই ডাক পৌঁছালো না। আরমান বাইকটা থামাতে চাইল, তবে সামনে তাকাতেই দেখলো গলি দিয়ে একটা 4 চাকার গাড়ি বের হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ব্রেক ঘোরাতেই তাল সামলাতে না পেরে বাইকটা রোডের ওপরে স্লাইড করে কিছু দূর এগিয়ে গেল। বেশ জোরে একটা শব্দ হলো। সেই শব্দে আরজুর ধ্যান ভাঙল। পেছন ফিরে তাকাতেই দেখলো বাইকের নিচে কেউ একজন পড়ে আছে, আর কারটা এখনও ঠাই সেখানে দাঁড়িয়ে আছে। আরজু তাড়াহুড়ো করে সেখানে এগিয়ে গেল। আরজুকে সামনে থেকে দেখে আরমান এবারে নিশ্চিত হলো যে ওটা পার্কে দেখা সেই মেয়েই ছিল, যাকে দেখে মনে হয় দিন দুনিয়া বিমুখ একটা মানুষ। যার যাই হয়ে যাক না কেন তাতে সেই মেয়ের কিছুই যায় আসে না। সেখানে আরমানের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আরজু যে এগিয়ে এসেছে, ব্যাপারটা আরমানের কাছে অষ্টম আশ্চর্যের মতো লাগলো। আরজু বাইকটা তোলার চেষ্টা করলো, তবে ওর একার পক্ষে সম্ভব হলো না। এদিকে আরমান বেশ আঘাত পেয়েছে। হেলমেটটা থাকার কারণে মাথায় কোনো চোট পায়নি, তবে হাত পায়ে বেশ ভালোই আঘাত পেয়েছে।
আরজুকে এত কষ্ট করতে দেখে আরমান বলে উঠল, আপনি একা পারবেন না, দাঁড়ান আমি চেষ্টা করছি। আরজু আরমানের কথায় পাত্তা না দিয়ে সোজা কারটার দিকে গেল। আরজুকে এগিয়ে আসতে দেখে কারের ভেতরে ড্রাইভিং সিটে বসা মানুষটা গাড়ির কাছ নামালো। আরজু সহজ স্বাভাবিক ভঙ্গিতে তবে গভীর গলায় বলল, রাস্তা তো এতটাও অন্ধকার না যে সামনে থেকে একটা বাইক আসছে আর আপনি সেটা দেখতে পারবেন না। আবার যখন একটা ভুল কাজ করেই ফেলেছেন, দেখছেন মানুষটা পড়ে আছে, তাহলে সাহায্যের জন্য বের হচ্ছেন না কেন? মনুষ্যত্ব, বোধবুদ্ধি, চোখ সব কি গেছে না ঠিক আছে? নাকি বড়লোক এজন্য ভেবেছেন 7 খুন মাফ হয়ে যাবে? আরজুর কথা শুনে ভদ্রলোক হাসলো, সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো। বেশ স্বাভাবিক গলায় বলল, সবই ঠিক আছে, তবে আপনার রাগটা বোধ হয় একটু বেশি বেড়ে গিয়েছে আমার উপরে। আরজু বলল, ওনাকে গিয়ে সাহায্য করুন। কথাটা বলে আরজু আবারও আরমানের দিকে গেল। ওর পেছন পেছন ভদ্রলোকও গেল। ভদ্রলোক বলল, কি রে আরমান, তোর এই অবস্থা কেন? অবশেষে তবে আমি তোকে রাস্তায় ফেলতে পারলাম। পরিচিত একটা কণ্ঠস্বর কানে যেতেই আরমান কিছু সময়ের জন্য নিজের ব্যথাটা ভুলে গেল। মাথা তুলে তাকিয়ে সামনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে চমকালো। বিস্ময় ভরা গলায় বলল, তুই এখানে? তানভীর বক্র হেসে বলল, তোকে তো আবার সোজা করে দাঁড় করাতে হবে, সেজন্যই বোধহয় আমি এখন এখানে। দাঁড়া, তোকে আগে তুলি। তানভীর বাইকটা তুলল, তারপরে হাত বাড়ালো আরমানকে তোলার জন্য। তবে আরমান সেই হাত ধরল না। চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, যে ইচ্ছে করে ফেলে দেয় তার হাত আবার ওঠার জন্য ধরতে নেই। বলা তো যায় না আবার ফেলে দিতে পারিস। আরমান কিছুক্ষণের জন্য তানভীরের ব্যাপারটা মাথা থেকে সরিয়ে আরজুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আরজু বলল, আপনারা একে অপরকে চেনেন? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, তাহলে আমি আসছি। আর একটা শব্দও ব্যয় করল না আরজু, চলে গেল নিজের গন্তব্যে। মেয়েটা প্রত্যেকটা পদক্ষেপে আরমানকে অবাক করে। মেয়েটা কেমন যেন একটা, কোনো কিছুতেই কি তাই বলে কোনো আগ্রহ থাকবে না? আরমানের না হয় খুব বেশি আঘাত লাগেনি, তাই বলে কতটা কি লেগেছে, এখন ঠিক আছে কি না এসব কি একটু জিজ্ঞেস করা যায় না? আরমানের ভাবনায় ছেদ ঘটল তানভীরের গলার আওয়াজে। তানভীর বলল, ঠিক আছিস? আরমান বলল, হ্যাঁ, কিন্তু তার আগে তুই বল, তুই এই রাস্তায় কি করছিস? এখানে তো তোর কোনো কাজ নেই, তবে এত রাতে এখানে কেন? আর গলি দিয়ে গাড়ি বের করলে হর্ন দেওয়া লাগে সেটা জানিস না? আমার জায়গায় অন্য কেউ থাকলে তো মার খেতি। তানভীর আফসোসের সুরে বলল, তোর আয়ু বোধ হয় অনেক, তাই না? এই দেখ, আমি যেভাবে যা পরিকল্পনা করেছিলাম, এই অ্যাক্সিডেন্ট হলে তোর বাঁচার সম্ভাবনা ছিল না। আমি গাড়ি দিয়ে মেরে তোকে উড়িয়ে দিতাম। আবার সেটা যখন হলো না, ভেবেছিলাম তোকে পিষে দিয়ে চলে যাব। রাস্তা তো বেশ ফাঁকা ছিল, কেউ টেরও পেত না। কিন্তু কোত্থেকে যে মেয়েটা চলে এলো কে জানে। অযথা তোর জন্য ওকে শাস্তি দিতে মন চাইল না। আবার মরলি না সেটা না হয় ঠিক আছে, অন্তত হাত পা তো ভাঙা উচিত ছিল, বা মাথা ফাটতো। অথচ দেখ কি সুন্দর নিজের পায়ে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলছিস। ইচ্ছে তো করছে তোর এই চোখ দুটো বের করে নেই। এত আগুন কেন ওখানে? এত তেজ কিসের তোর? ক্ষমতা আমার বাবার, আর সেই ক্ষমতার লড়াই তুই করিস। আরমান বলল, ভুল বললি, তোর বাবার ক্ষমতার বড়াই আমি কখনোই করি না। আমি যা করি নিজের ক্ষমতায় করি। কিসের এত ঘৃণা তোর আমার উপরে? তোর এতটা অধপতন হয়েছে যে তুই নিজের ভাইকে খুন করতে চাস তানভীর? তানভীর বলল, কিসের নিজের ভাই? চাচার ছেলে তুই। আর তুই যদি আমার নিজের ভাই হতিস তাহলে মুনতাসিরের বিপক্ষে আমাকে বসাতি। তোর জন্য মুনতাসিরের সামনে আমাকে ছোট হতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। জানিস এখন ভার্সিটিতে আমার থেকে ওর সম্মান বেশি। সবাই ওকে দেখলে মাথা নিচু করে সালাম দেয়। ওর পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি কেউ আমায় পাত্তা দেয় না, সবাই ওর পেছনে ছোটে। তোর নিশ্চয়ই এসব খুব ভালো লাগে, তাই না? আরমান বলল, এসব আমার হাতে ছিল না তানভীর। আমি শুধুমাত্র নিজের মতামত জানাতে পারি। আর এটা স্বীকার করতে শেখ যে তুই মুনতাসিরের থেকে অনেক পিছিয়ে। এখনও এই পদগুলোর জন্য তুই নিজেকে প্রস্তুত করতে পারিসনি। তানভীর বলল, চুপ কর, তুই শুধু নিজেরটা বুঝিস। তুই জানিস আমার হাতে যদি ক্ষমতা আসে তাহলে তোর সমস্যা হবে। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অবধি কখনোই তানভীরকে কিছু বোঝাতে পারেনি। আজকেও যে বোঝাতে পারবে না সেই ব্যাপারে আরমান নিশ্চিত। তাই অযথা বুঝিয়ে সময় নষ্ট করতে চায় না। একেই তো কেটে যাওয়া জায়গাগুলো ভীষণ জ্বলছে, ঠান্ডার দিন হওয়ায় আরও বেশি ব্যথা করছে। বাইকটা ঠিক করে তাতে উঠে বসলো। পেছন থেকে তানভীর আবারও বলে উঠল, নিশ্চয়ই আমার বাবাকে এখন অভিযোগ করবি, তাই না? তারপর আমি বাড়ি গেলে বাবা আমাকে আবার কথা শোনাবে, আমাকে আবার বোঝাবে যে তোর তুলনায় আমি কতটা নিচে আছি। তুই সবকিছুর যোগ্য, আমি বাবার ছেলে হওয়ার যোগ্য না, তাই তো? আরমান আর পেছনে ফিরে তাকালো না। বাইকটা স্টার্ট দিতে দিতে বলল, বলার হলে অনেকদিন আগে আরও অনেক কিছুই বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তবে তুই আজ বাড়ি ছাড়া হতি। সময় নষ্ট না করে বাড়িতে যা, তোর বাবা না হোক তোর মা অপেক্ষা করে আছে। যে নিজের ছেলেকে সাধু ভাবে। আর এসব খুন খারাপির কাজ ছাড়। আজকাল তো দেখছি মদের নেশাতে ডুবে থাকিস।
ছেড়ে দে এসব অভ্যাস, না হলে তোর বাবার কানে কথাগুলো দিতে আমি বাধ্য হব। এটা বলে আরমান চলে গেল। তানভীর বেশ অনেকক্ষণ আরমানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ভাবলো কে জানে। তবে একটা বিষয় তানভীরের খুব আফসোস হচ্ছে, আরমানকে আজও মারতে পারল না, একটু রক্ত ঝরতে দেখতে পারল না আরমানের শরীর থেকে। আসসালামু আলাইকুম, আপনি আমায় চিনবেন না। আসলে আমার নাম্বার থেকে আপনার নম্বরে ভুলে 5,000 টাকা চলে গেছে, প্লিজ ওটা একটু ফেরত পাঠিয়ে দেবেন। আরজুর কণ্ঠটা বেশ উৎকণ্ঠিত শোনালো, ভীষণ চিন্তায় আছে। 5,000 টাকা তো কম না, কত কষ্ট করে জোগাড় করেছিল টাকাটা, বিকাশে পাঠাতে ধরে ভুল করে অন্য নাম্বারে চলে গিয়েছে। আরজুর অনুরোধের প্রেক্ষিতে অপর পাশের মানুষটা ওকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেক করে আপনাকে জানাচ্ছি। আরজু বলল, আচ্ছা ধন্যবাদ। ফোনটা কেটে দিল আরজু। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আবারও কল আসার। এদিকে ভার্সিটিতে পুরোদমে নির্বাচনের প্রচারণার কাজ চলছে। আশেপাশের সবাই সেসব বিষয় নিয়েই আলোচনা করছে, তো কেউ আবার বন্ধুবান্ধবদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আড্ডা দিতে ব্যস্ত। একদল আবার লিফলেট বিতরণ করছে। ওদের মাঝে থেকে একজন এসে আরজুর হাতে একটা লিফলেট ধরিয়ে দিয়ে গেল। আরজু যন্ত্রের ন্যায় সেটা হাতে নিল, আর ঠিক তখনই তার সেই নাম্বার থেকে কল এলো। আরজু তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভদ্রলোক গম্ভীর গলায় বলল, কি আজে বাজে কথা বলছেন, কোনো টাকা তো আসেনি। আরজুর হাত থেকে এবার লিফলেটটা পড়ে গেল। দুর্বল লাগছে শরীরটা, যেখানে স্পষ্ট বুঝতে পারছে যে টাকাটা অন্য নাম্বারে সেন্ড হয়েছে, সেখানে কি করে অস্বীকার করছে উনি। আরজু বলল, ভাইয়া আমার কাছে মেসেজ এসেছে টাকা যাওয়ার, আপনি এভাবে অস্বীকার করতে পারেন না। 1-2 টাকা না যে ছেড়ে দেব, আমার কষ্ট করে উপার্জন করা 5,000 টাকা আপনি ফেরত দিতে বাধ্য। লোকটা বলল, বলছি তো কোনো টাকা আসেনি আমার নাম্বারে, অযথা বিরক্ত করবেন না, ফোন রাখুন। লোকটা সত্যি ফোনটা কেটে দিল। আরজু আবার ওনার নাম্বারে কল করলো, কিন্তু নাম্বারটা বন্ধ পেল। আরজুর এবার অস্থির লাগছে, আরও বেশ কয়েকবার নাম্বারটায় কল দিল, কিন্তু কল গেল না। এরই মাঝে আরেকটা ছেলে এসে অন্য একটা লিফলেট আরজুর হাতে ধরিয়ে দিয়ে গেল। আরজু এবারেও রোবটের মতন চুপচাপ সেটা হাতে নিল। কে কে দিল সেসব খেয়াল নেই। যার ধারের টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল তার নাম্বার থেকে কল এলো। আরজুর চিন্তা হতে লাগলো কি বলবে, কিন্তু ফোনটা রিসিভ না করে উপায় নেই, না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুমি যে বললে 5 মিনিটের মধ্যে টাকা পাঠাচ্ছি, কই এখনো তো কোনো টাকা আমার নাম্বারে আসেনি। আরজু বলল, আসলে আপু আপনার নাম্বারে টাকাটা পাঠাতে গিয়ে ভুল করে অন্য একজনের নাম্বারে চলে গেছে, এখন উনি অস্বীকার করছেন সেটা। অপর সাইড থেকে বলল, সেসব শুনে আমি কি করব, 1 মাসের কথা বলে 2 মাস পার করে ফেলেছ, তোমার দরকারের সময় আমি তোমায় দিয়েছিলাম, এখন আমার দরকারে ফেরত দিতে পারছো না, এমন করলে কি আর কখনো কাউকে সাহায্য করতে পারবো। আরজু অপরাধী গলায় বলল, দুঃখিত আপু, আসলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠছিলাম না, আর আপনি তো জানেন আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হলো। এতদিন যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন প্লিজ, আমি ফেরত দিয়ে দিব। অপর সাইড থেকে বলল, চুপ করো বাটপার মেয়ে, তুমি যে আমার টাকা কত ফেরত দেবে সেসব আমার বোঝা হয়ে গেছে, একের পর এক অজুহাত বানিয়ে আর কত অপেক্ষা করাবে। আমাকে কিছু না জানিয়ে হোস্টেলটা অবধি বদলে ফেলেছো, কালকে তোমার হোস্টেলে গিয়ে তোমায় পাইনি, এরপরও কি বলবে তুমি চোর না? কোথায় উঠেছো ঠিকানা বলো, সেখানে যাব আমি। কি ভেবেছো পালিয়ে বেঁচে যাবে? অত সহজ না। কথাগুলো ভীষণ আত্মসম্মানে লাগলো আরজুর। সচরাচর কারো থেকে ধার করে না, আর ধার করলেও সময়ের আগে সে ধার শোধ করে দেয়, কিন্তু এবারে কোনো মতেই সম্ভব হচ্ছিল না। অসময়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা টিউশনও চলে গেছে, এর মাঝে আবার হোস্টেল বদলাতে হলো, অনেক টাকা ধার হয়ে গেছে যাতায়াতে। তবে কিছু করার নেই, আরজু হলেও হয়তো বিশ্বাস করতো না, নিজের মানুষদেরকেই তো বিশ্বাস করা যায় না, আর সেখানে ও তো পর। আরজু বলল, আমি কথা দিচ্ছি আপনাকে আর একটা সপ্তাহ সময় দিন, আমি আপনার ধার শোধ করে দেব। মেয়েটা বলল, সময় দিলাম, আর ভুলেও নাম্বারটা বদলায়ও না, তোমার ভার্সিটি কিন্তু আমি চিনি, সিনিয়রদেরকে বলে অবস্থা খারাপ করে ছাড়বো। কথাটা বলে মেয়েটা ফোন কেটে দিল। এত অপমান করলো আরজুকে, এত কথা শোনালো, তারপরও কেন যেন আরজুর কান্না পেল না। আরজু অবশ্য কাঁদে না, শেষ কবে কেঁদেছিল নিজেও জানে না। পাথরের মন তার, ধার শোধ করতে না পারলে কথা শোনাবে, এটাই তো স্বাভাবিক, এতে কাদার কি আছে। ভেঙে পড়া নিজেকে আরও একবার আরজু শক্ত করে দাঁড় করালো। আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে কয়েকটা ছেলে এসে ওর পথ আটকে দাঁড়ালো। ওদের সাথে আরজুর কি লেনা দেনা সেটা আরজু নিজেও বুঝে উঠতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একবার ভালোভাবে পরখ করে নিল, দেখতেই কেমন গুন্ডা গুন্ডা লাগছে। সাজ পোশাক দেখে মনে হচ্ছে না কোনো ভদ্রবাড়ির ছেলে।
আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোনো দরকার? ছেলেটা বলল, ভাইয়ের লিফলেটের উপর পা রেখেছেন কোন সাহসে? হাতে তো আবার বিপক্ষ দলের লিফলেট ধরে আছেন, আর এই দিকে এক ঠ্যাং তুলে রেখেছেন ভাইয়ের মুখের উপর। হাতেরটা কি লাং লাগে? আরজু ছেলেটার কথা বুঝে উঠতে না পেরে নিজের পায়ের দিকে তাকালো। একটা লিফলেটের উপরে পাটা উঠে আছে, কিন্তু কি করে পড়লো সেটা আরজু জানে না। মাঠের চারপাশে তো কত লিফলেট পড়ে আছে, হাঁটতে গেলে সেগুলোর উপরে পা পড়বে, এটাই স্বাভাবিক। পাটা সরাবে কিনা সেটা বুঝে উঠতে পারছে না, সেজন্য সরালো না। সম্মুখে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, মাঠের আশেপাশে দেখেছেন কত লিফলেট পড়ে আছে? আপনি নিজেই তো একটার উপরে দাঁড়িয়ে আছেন। ছেলেটা বলল, কিন্তু হাতে তো আর অন্য দলের লিফলেট নাই। কি ভাবছেন বুঝি না কিছু? ভাইরে অপমান করার জন্য পাঠাইছে আপনারে, তাই না? ভাবছেন মাইয়া মানুষ আমরা কিছু কমু না? আরজু বলল, দেখুন অযথা ঝামেলা করবেন না। আমার পায়ের নিচে কার লিফলেট, হাতে কার লিফলেট, এসবে আমার কোনো খেয়াল ছিল না। সামনে থেকে সরুন, যেতে হবে আমায়। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন ইচ্ছে করে একটা ঝামেলা পাকাতে এসেছে, শুধু একটা ছোটখাটো অজুহাত খুঁজছিল। অবশেষে একটা অজুহাত পেয়েও গেছে, তবে সেই অজুহাতটা এতটাই নিম্ন পর্যায়ের যেটাকে অজুহাত হিসেবে গণ্য করা যায় না। আরজুর সামনে থেকে ওরা সরল না, বরং রাগান্বিত গলায় বলল, এই মাইয়া, একটু বেশি গরম দেখাইতেছ না? জানো আমরা কার লোক? তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? তুমি হামিদের পক্ষের লোক, তাই না? সেজন্য আমাদের আরমান ভাইয়ের ছবিকে অপমান করছো। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, হামিদকে? ছেলেটা বলল, এমন ভাব করছো যেন চেনই না। পুরো ভার্সিটি চেনে আর তুমি চিনবে না, এটা হতে পারে না। এবার তো আরও নিশ্চিত হলাম যে তুমি ইচ্ছে করে এসেছো। তুমি ওর দলের লোক, তাই না? আরজু বলল, অদ্ভুত কথা বলছেন তো। আমি কি রাজনীতি করি যে ওনার পক্ষের লোক হব? আমাকে কি আপনাদের স্টুপিড মনে হয় যে আমি ওনার হয়ে ওনার শত্রুদের সাথে ঝামেলা করতে যাব? সত্যি করে বলুন তো আপনাদের উদ্দেশ্যটা কি? আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা ইচ্ছে করে একটা ঝামেলা তৈরি করার মতলবে এসেছেন। সবথেকে বড় কথা, আপনারা ঝামেলা করুন, মারামারি করুন, যুদ্ধ লাগান, তাতে আমার কিছু যায় আসে না। গো টু হেল। কিন্তু এসবের মাঝে ভুলেও আমাকে জড়াবেন না। আমাকে গুটি হিসেবে ব্যবহার করতে যাবেন না আপনাদের এসব রাজনীতির নোংরা খেলায়। আরজুর এত তেজে ছেলেগুলো অবাক না হয়ে পারল না, কি করে এতগুলো ছেলের সাথে এভাবে গলা তুলে কথা বলছে। একটুও কি ভয় করছে না? কই, আজ পর্যন্ত তো কেউ ওদের সাথে এভাবে কথা বলার সাহস পায়নি। ছেলেটা 2 কদম এগিয়ে এলো, ভেবেছিল আরজু হয়তো এতে ভয় পেয়ে পিছিয়ে যাবে, তবে তেমন কিছুই হলো না। বরং আরজু সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, কোনো নমনীয়তা নেই, আছে এক ভয়ঙ্কর রকমের তেজ আর হিংস্রতা, যা ছেলেটার একটুও পছন্দ হলো না। ইচ্ছে হলো আরজুর দৃষ্টির এই হিংস্রতা একদম শেষ করে দিতে, তবে জনসম্মুখে তো সবকিছু করা সম্ভব না। গম্ভীর গলায় বলল, ছবিটা পায়ের নিচ থেকে তুলে তোর ওড়না দিয়ে পরিষ্কার করবি, করে আমাদের হাতে দিবি। আরজু গম্ভীর গলায় বলল, এটা অনুরোধ না আদেশ। ছেলেটা তাচ্ছিল্য হেসে বলল, অনুরোধ করব আমি তোকে? এটা আদেশ। ভাষা শুনে বুঝতে পারিস না? আরজু বলল, প্রথম এবং শেষবারের জন্য বলছি, ভাষা ঠিক করে কথা বলুন। আমি আপনার পরিচিত নই, আপনার সহপাঠী কিংবা আপনার দলের কোনো কুকুরও নই যে আপনি আমার সাথে এই ভাষায় কথা বলবেন। ছেলেটা বলল, এর চেয়েও বেশি নোংরা ভাষায় তোর সাথে কথা বলতে পারি। কি করবি তুই? কিসের এত গরম দেখাচ্ছিস? এত দেমাক কিসের তোর? শুধু একবার ভাইয়ের নির্বাচনটা শেষ হতে দে, তোর তেজ বের করে ছাড়বো। তোর চেহারাটা একদম মুখস্থ করে রাখলাম। ছেলেটাকে নিজের কথা সম্পন্ন করতে দিল না আরজু। নিজের সর্বশক্তি প্রয়োগ করে গালে একটা চর বসালো। এতক্ষণ তবুও খুব অল্প সংখ্যক লোক ওদের বাগবিতণ্ডা দেখছিল, তবে এবারে মাঠে উপস্থিত অধিকাংশ মানুষের দৃষ্টি ওদের ওপরে পড়ল। সেই সাথে অনেকে হা হুতাশ করে উঠল, অনেকে চিন্তিত হয়ে পড়ল আরজুর জন্য। মেয়েটা বোধহয় খুব ভুল কিছুই করে বসল। ছেলেটা চর খেয়ে যেন নিজে অবাক না হয়ে পারল না। ওর সাথে আসা বাকি ছেলেগুলো অবাক হলো, এভাবে যে চর মেরে দেবে সেটা বোধহয় আশা করেনি। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই চর মারলি আমাকে? আরজু বলল, আরেকবার তুই তোকারি করলে এর থেকেও খারাপ অবস্থা করব। যে ভাইয়ের হয়ে চামচামি করতে এসেছেন সেই ভাইয়ের নামে কমপ্লেন করব। তারপর দেখব ওনার রাজনীতি, ওনার নির্বাচন কোথায় যায়। আর আপনার জন্য যদি ওনার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয় তাহলে আমাকে আপনার সাথে কিছু করতে হবে না, উনি আপনার সাথে অনেক কিছু করে দেবেন। আর ভবিষ্যতে আমার সামনে আসবেন না, মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, আর ভুলেও আমার সাথে এসব ব্যবহার করতে আসবেন না। হঠাৎ করে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? দোতলা থেকে আরমান খেয়াল করছিল যে একটা মেয়েকে কেন্দ্র করে বেশ অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে এবং সেখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। যদিও বিষয়টা দেখেছে অনেক পরে, তাই তৎক্ষণাৎ ব্যাপারটা জানার জন্য নিচে নেমে এসেছে। আরমানের কণ্ঠ শুনে ছেলেগুলো পেছনের দিকে তাকালো
ভিড়টা একটু কমতেই সামনে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখে আরমানের চক্ষু চরক গাছ। বুঝতে পারল না যে ঠিক দেখছে নাকি ভুল দেখছে। এদিকে ঘটনার মাঝে নতুন কারো আগমনে আরজু একটু বিভ্রান্ত হলো। বুঝল না যে এই নতুন মানুষটা ঠিক কে। প্রশ্নাত্মক গলায় আরমানকে জিজ্ঞেস করলো, কে আপনি? ছেলেগুলোকে যেন প্রতি পদে পদে অবাক করছে আরজু। এই মেয়েটা আরমানকেও চেনে না। ওরা তো ভেবেছিল ইচ্ছে করে আরমানকে অপমান করছে, কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে মেয়েটা আরমানকেও চেনে না। আরজুর প্রশ্নে আরমানের ধ্যান ভাঙল। বুঝতে পারল না আরজু ওকে চিনতে পেরেছে কিনা। তবে সেসব আর ভাবল না। উত্তরে বলল, তাওসিফ আরমান, ছাত্র ইউনিয়ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। আরজু এবার ছেলেগুলোকে দেখিয়ে বলল, এনারা তাহলে আপনার চামচা? এমন প্রশ্নে আরমান নিজেও বিভ্রান্ত হলো। সে নিজেও জানে না ছেলেগুলো কোন দলের। ওদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, তোমরা কোন দলের? আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে বলল, আমাদের দলের ভাই। আরমান এবার আরজুকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা হয়েছে জানতে পারি? আমাকে কি বলা যাবে? আরজু বলল, নিশ্চয়ই বলা যাবে, কারণ এই ঘটনার সাথে আপনি নিজেও জড়িত আছেন, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে। ঘটনা এবারে বেশ গোলমেলে লাগলো আরমানের কাছে। তবে সে বরাবরই ধৈর্যশীল মানুষ ও মনোযোগী শ্রোতা, তাই বেশি তারা দেখা গেল না তার মাঝে। আরমান বলল, কিভাবে আমি জড়িত? আরজু বলল, একবার আশেপাশে তাকিয়ে দেখুন তো কত শত লিফলেট পড়ে আছে। সেগুলোর উপর দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে। আপনাদের কি মনে হয় আপনার যে লিফলেটগুলো বিতরণ করেন সেগুলো আমাদের মতন সাধারণ মানুষরা বুকে জড়িয়ে বসে থাকবে, না ঘরে নিয়ে গিয়ে সেগুলো আলমারির ভেতর সাজিয়ে রাখবে? আপনারা কি এটাই মনে করেন? আরমান বলল, এর সাথে আমার যোগসূত্র কি? আরজু বলল, আপনার নামের লিফলেটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এখন আপনার দলের ছেলেরা সেটা আমার পায়ের নিচে পড়ে থাকতে দেখে অতি আবেগে ভেসে গিয়ে বলা শুরু করেছে আমি নাকি বিপক্ষ দলের লোক। আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য এই কাজটা করেছি। তারা আমার সাথে তুইতকারি করেছে, আমাকে হুমকি দিয়েছে এবং অত্যন্ত অসম্মানজনক ভাষায় আমার সাথে কথা বলেছে। এখন বলুন এর দায় কার? আরমান অগ্নিদৃষ্টিতে তাকালো ছেলেগুলোর দিকে। গম্ভীর গলায় বলল, এসব কি শুনছি আমি? হাজারবার করে বলে দিয়েছিলাম নির্বাচনে আমাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি আমি পছন্দ করি না। তারপরও আমার দলের লোক হয়ে তোমরা কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম অসম্মানজনক ভাষায় কথা বলেছ? ছেলেগুলো উত্তর দেওয়ার কোনো সাহস পেল না। অবশ্য ওদেরকে উত্তর দেওয়ার সুযোগও আরজু দিল না। তার আগে নিজেই আরমানকে উদ্দেশ্য করে বলল, সুযোগ তৈরি করে দিয়ে এখন ওদেরকে দোষারোপ করছেন? বলছেন তো ওদেরকে আপনার দলের লোক, তার মানে ওদের দায়িত্ব নিশ্চয়ই আপনার। আপনার কি উচিত ছিল না একদম ভালো করে ওদের মস্তিষ্কের মাঝে এই কথাটা ঢুকিয়ে দেওয়া, যেন কোনো ঝামেলা না করে? সবচেয়ে বড় কথা, আপনি কে? আপনার সাথে আমার কি যোগসূত্র আছে যে আমি আপনার জন্য এই পুরো ভার্সিটির সকলের সামনে অপমানিত হব? আরমান অপরাধী গলায় বলল, দেখুন মিস, আমি ক্ষমা চাইছি ওদের হয়ে। আমি বুঝতে পারছি দোষটা আমারই, যেহেতু আমার দলের লোক ওরা। আমি কখনো এই দায় এড়িয়ে যাব না। আরজু বলল, আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। বিশ্বাস করুন, নির্বাচন হচ্ছে আমি এই খবরটাই একটু আগে জানলাম। আপনার কোনো আন্দাজ আছে আমি নিজের জীবনের সমস্যায় কতটা জর্জরিত? তার মাঝে আপনার লোকেরা এসে উটকো ঝামেলা তৈরি করেছে, যেখানে আমি অলরেডি একটা ঝামেলার মাঝে জড়িয়েছিলাম। আমি কেন আপনার জন্য অসম্মান সহ্য করব বলুন তো? আপনার দ্বারা আমার কি উপকার হবে? আর এই যে এত নির্বাচনের প্রচারণা করছেন, এত ভালো মানুষীয় নাটক করছেন, প্রতিদিন নিশ্চয়ই ভাষণ দিয়ে বেড়াচ্ছেন যে আপনি নির্বাচনে জিতলে আমাদের জন্য এই করবেন সেই করবেন। কিন্তু সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, জেতার পর আমাদের কথা মনে পড়বে? আদৌ কি ভোটের কোনো দরকার আছে? ক্ষমতা যার বেশি সে তো সবার আড়ালে নিজেই নিজেকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। তাহলে এত আনুষ্ঠানিকতার কি আছে? আপনারা এখন আমাদের থেকে একটা ভোট নেওয়ার জন্য পারলে আমাদের পায়ে অবধি পড়ে যান, আর জেতার পর যদি আমরা আমাদের বিপদে আপনাদের পেছনে কুকুরের মতন ঘুরি, তারপরও আপনাদের থেকে পাত্তা পাই না। আরমান জানে আরজুর কথাগুলো একদমই মিথ্যা না, সত্যি এমনটাই হয়ে এসেছে। তবে আরমান আরজুকে কি করে বোঝাবে যে ও একটু ব্যতিক্রমধর্মী হতে চায়? সবাই এক হয় না, অনেকে সৎ উদ্দেশ্যেই রাজনীতির অঙ্গনে আসে। বিনম্র গলায় বলল, আমি জানি অনেকে এমন করে। অনেকে বলবো না, আমি বলবো বেশিরভাগ মানুষই হয়তো এমন করে। তবে একটা কথা আপনাকে মানতে হবে, অনেকে সৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করার জন্যই রাজনীতির ময়দানে পা রাখে। আর আমি আপনাকে কথা দিতে পারি যে আমি তাদের মধ্যে থেকেই একজন হব। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আরজু বলল, এইসব কিছু জেতার আগ পর্যন্ত রাজনীতিবিদদের সাথে বিশ্বাস শব্দটা একদমই মানানসই না। এই দেখুন, আমি এখনো ভীষণ বিপদের মাঝে ডুবে আছি, কিন্তু আপনারা আমায় কোনোদিনও সাহায্য করবেন না। আপনাদের কোনো লেনদেন নেই জনগণের সাথে, আপনারা শুধু বোঝেন নিজেদের ব্যাপার।
আরমান বলল, আপনার কি সাহায্য দরকার বলুন, আমি চেষ্টা করব সাহায্য করার। আরজু সন্দেহী গলায় বলল, তাই? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, ঠিক আছে, তবে একটা সাহায্য করুন আমায়। একজনের নাম্বারে বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুলে আমার হাতে অন্যজনের নাম্বারে 5,000 টাকা চলে গেছে। এখন সেই মানুষটা টাকা পাঠাতে অস্বীকার করছে। আমার টাকাটা ফেরত দেওয়াতে পারবেন? যদি আমার এই কষ্টের টাকাটা আপনি ফেরত দিতে পারেন তবে মানব আপনি হয়তো সৎ উদ্দেশ্যে এই ময়দানে পা রেখেছেন। আরমান বলল, নাম্বারটা দিন। আরজু বলল, নোট করুন। আরজু সত্যি নাম্বারটা বলল। আরমান সেটা নোট করে নিল। নাম্বারটা তুলতেই আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে আরজুকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপু, আমাদের ভাই সবার থেকে আলাদা, আপনাকে সাহায্য করলো। এবার কিন্তু ভোটটা আমাদের ভাইকে দেবেন। ছেলেটা কথাটা বলার সাথে সাথে আরমান চোখ গরম করে তাকিয়ে ওকে থামিয়ে দিল। আরজু তাচ্ছিল্য গলায় বলল, আমাকে সাহায্য করার দাম একটা ভোট, তাই তো? দেখলেন, বলেছিলাম আমি, আপনারা রাজনীতিবিদরা খুবই স্বার্থপর হন। স্বার্থ ছাড়া আপনারা জনগণের জন্য কিছুই করেন না। আরমান পাল্টা হেসে বলল, সবই তো আপনিই বলে দিলেন মিস। যদি আমি এই নির্বাচনে জিতে যাই তবে আশা করছি আপনি আমার কথার প্রমাণ আমার কাজের মাধ্যমে পেয়ে যাবেন। আর চিন্তা করবেন না, আমি আপনার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেব। আরমানের কথায় আরজু ভরসা পেল কিনা সেটা জানা নেই। আরমানকে কেন নিজের বিপদের কথাগুলো বলল সেটাও জানে না। আরমানকে নম্বরটাই বা কেন দিল সেটাও জানে না। তবে মনে হলো একবার পরীক্ষা করে দেখা দরকার। ছেলেটা যখন এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে সৎ উদ্দেশ্যে রাজনীতির অঙ্গনে এসেছে, তাহলে কতদূর কি করতে পারে। আরজু আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না। এমনিতেই নিজের কাছে মনে হলো আজ একটু বেশিই কথা বলে ফেলেছে। এত কথা বলার স্বভাব আরজুর সাথে ঠিক যায় না। চলে যাওয়ার আগে শেষবারের মতন আরমানকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না আপনি আমায় কতটা সত্যি বললেন বা কতটা মিথ্যা বললেন, তবে একটা কথা বলতে পারি, আপনার দলের যদি এই ছেলেদের মতন লোক থাকে যারা আপনার ক্ষমতা বলে আমার মতন সাধারণ মানুষকে ভয় দেখায়, তবে আপনার এই ক্ষমতা বেশি দিন টিকবে না, এটা মনে রাখবেন। কথাটা বলে আরজু চলে গেল। আরমান মুগ্ধ হবে না অবাক হবে সেটা বুঝে উঠতে পারল না। প্রত্যেকবারই মেয়েটা ওকে মুগ্ধ করছে, নয়তো অবাক করছে, কিংবা মাঝে মাঝে বলা যায় দুটো মিলিয়ে মিশ্র অনুভূতির সৃষ্টি করছে। মেয়েটা আদৌ আরমানকে চিনতে পেরেছে কিনা সেই বিষয়টা আরমানের কাছে পরিষ্কার না। তবে হ্যাঁ, এতটুকু বলা যায় মেয়েটা আরমানের আগ্রহ আরও বাড়িয়ে দিল ওর প্রতি। এখন তো আরমানের এই মেয়েটাকে পুরোটা জানতে ইচ্ছে করছে। মেয়েটার এত গাম্ভীর্যতা, এত রাগী ভাব, এত তেজ, চোখের আগুন, সবকিছু জানতে ইচ্ছে করছে আরমানের। সামনে যে থাকুক না কেন তার চোখ আর কণ্ঠের মাঝে থাকা তেজটা একটুও কমে না। তবে হ্যাঁ, মেয়েটা একদমই যুক্তিহীন কথা বলেনি। যে কয়বারই কথা বলেছে মেয়েটার কথায় সবসময় যুক্তি ছিল। দারুণ সাহস মেয়েটার। ওই দৃষ্টির তেজ দেখে মনে হয় যেন মেয়েটার কোনো কিছুতেই ভয় নেই। হয়তো কোনো কিছু হারানোর নেই বলে কোনো ভয় নেই। তবে যাই হোক না কেন, আরমানের কৌতূহল মেয়েটা আরও বাড়িয়ে দিয়েছে। আরমান এই মেয়েটাকে এখন আরও ভালোভাবে জানতে চায়, আরও ভালো করে বুঝতে চায়, আর বোঝাতে চায় যে আরমান আলাদা, ঠিক যেমন মেয়েটা সবার থেকে আলাদা।